আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি যে একটা স্টেবল সিচুয়েশনে আসছে এটা রাস্তাঘাটে দেখলেই বোঝা যাচ্ছে। সবাই মোটামুটি লেন মেনটেন করতেছে, কেউ ডান সাইডের লেনগুলো ব্লক করছে না, সবাই সোজাসুজি একদম সুন্দর মতো ভদ্রভাবে চলতেছে। তো এই অবস্থার পরে আমরা আশা করতে পারি যে আমরা মোটামুটি তো স্বস্তির দিকে গেছি। কিন্তু আসলে কি আমরা স্বস্তির দিকে গেছি? এই যে এত বড় একটা রেভলিউশন হলো, এত বড় একটা আন্দোলন হলো, একটা গণ অভ্যুত্থান হলো, স্টুডেন্টরা করলো, তার সাথে সারা দেশের মানুষজন জাত পাত ধর্ম নির্বিশেষে মোটামুটি সবাই এটাতে অংশগ্রহণ করছে এবং সবাই চাইছে যে না এরকম ভাবে আসলে চলতে পারে না, এটার একটা চেঞ্জ আসতে হবে, যার জন্য সবাই মিলে এটা হচ্ছে এক কাতারে এসে আমরা এই আন্দোলন করছি এবং যেটা ঘটছে সেটা আমরা সবাই জানি। বারবার আমি এটা বলতে চাচ্ছি না, আমার বলতে ভালো লাগে না। এখন কথা হচ্ছে আমরা কি উই হ্যাভ ডান এনাফ? আমরা কি কমপ্লিট করে ফেলছি সব? আমাদের আর কোনো কাজ নাই? স্বাধীনতা অর্জন করার চেয়ে থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখানে কঠিন কীভাবে? কঠিন কি হচ্ছে এখন ইন্ডিয়া আমার উপরে অ্যাটাক করবে, বা অন্য কোনো দেশ আমেরিকা এখানে হচ্ছে ওই যে তার মিলিটারি বেস করবে, এটা কঠিন? আমার মতে এটা কঠিন না। আমার মতে কঠিন যেটা সেটা হচ্ছে এই যে মানে স্বাধীন আমি মানে ঠিকঠাক করতে পারলাম না, আমি ঘরে বসতে পারলাম না, তার মধ্যে আমার আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার সেটা লাগবে, আমি এই যাই উমি ওই যাই, উমুক তুমুক হ্যান ত্যান, নানান তাল সমস্যা। কেন রে ভাই? বসতে দেন একটু, বুঝি শুনি জিনিসটা, তারপর দেখি কার কী সমস্যা। চেয়ার পাত পারলাম না, তার মধ্যে এত সমস্যা। এগুলোও কি আমার অভ্যন্তরীণ নাশকতা না? এগুলোও কি আমার অভ্যন্তরীণ মানে প্রোটেস্টের ব্যাপার কাজ করে না? এখানে আমার কোনো কিছু, এখানেও তো আমার অনেক চিন্তাভাবনার ব্যাপার আছে। এগুলো থেকে তো আমার স্বাধীনতা লাগবে, বা এগুলাই তো আমার অভ্যন্তরীণ শত্রু। আমার তো সব মিলায় আগে এক হইতে হবে, দেন তারপরে যে হচ্ছে কার কী সমস্যা, কী বৃত্তান্ত, কী লাগবে না লাগবে বিচার বিবেচনা করে আসতে হবে না? আচ্ছা, এরপর আসেন। এরপর হচ্ছে আমরা ম্যাপ বড় করে নিছি, আমাদের ম্যাপ আমরা পশ্চিম বাংলা অন্তর্ভুক্ত করে নিয়েছি, ওইদিকে এদিকে সেদিকে অনেক কিছু অন্তর্ভুক্ত করে নিয়েছি। এখন আপনি যেগুলো অন্তর্ভুক্ত করে নিলেন, আপনি কিসের ভিত্তিতে অন্তর্ভুক্ত করে নিলেন? আপনি কি তাদের পরে মিলিটারি অ্যাটাক করবেন? আপনি কি সেই এলাকা দখল করে নেবেন? ঠিক আছে, আপনার কি সেই ক্যাপাসিটি আছে? আচ্ছা ঠিক আছে, মানলাম, ধরলাম আপনার সেই ক্যাপাসিটি আছে, আপনি দখল করলেন, এলাকা দখল করলেন, সেগুলো সেই মানুষগুলোর মন কীভাবে পাবেন? আজকে যদি ইন্ডিয়া আমাদেরকে দখল করে নেয়, আমাদের মনের কী অবস্থা হতো? আমি কি কখনো ইন্ডিয়ার পক্ষে থাকতে পারতাম? কখনোই পারতাম না। তো এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে আসলে এভাবে ভাবলে হবে না, আমাদেরকে ভাবতে হবে একটু অন্যভাবে। ধরুন এই দেশটা একটা ঘর, এই ঘরের মধ্যে অনেকেই থাকে, এর আশেপাশে কয়েকটা ঘর আছে এবং প্রত্যেকটা ঘরের উপরে একটা করে গাছ আছে, যে গাছগুলোর আসলে কোনো পাতা নেই, শুধু ডাল। যেমন শীতকালে মেহগনি গাছ যেমন হয়ে যায়, শুধু ডালগুলো কিটকিট চিকচিক চিকচিক মানে লিকলিক করে, কোনো পাতা বোঝা যায় না, ঠিক তেমন। তো এখন এটার কারণে কি হয় যে হচ্ছে আমার ঘরের পরে রোদ পড়তেই আছে অনবরত, আমার হিট লাগতেই আছে। আমি যখন গাছটা যেয়ে বলি গাছ তুমি একটু পাতা গজাও না, গাছ তখন উল্টো বলে এই হালাপু বুঝোস কিছু, এই গাছই তো হচ্ছে এমনই হয়, এই পাতা এরকম থাকে না, তোর গায়ে রোদ লাগবেই, তোর জন্মই হয়েছে এরকম রোদ লাগার জন্যে, তুই বুঝিস না কিছু। কারণ আমি তো এভাবে গুমরায় মরতেছি, মরতে মরতে আমার বাচ্চা কাচ্চা বাড়ছে, ওরা ভাবতেছে যে কেন এমন হবে, আমাদের উপরে একটা বট গাছ হলে কী সমস্যা হয়, আমরা কেন এই গাছ নিয়ে আসবো? তখন কিন্তু অন্য যে ঘরবাড়িগুলো আছে আশেপাশে তাদের কোনো মাথা ব্যথা নেই এই বিষয় নিয়ে, তারাও ভাবতেছে যে ঠিক আছে এমনই হয়। এর মধ্যে একটা বড় ঘর আছে, সেই বড় ঘরটা এই পুরো বেশিটা কর্তৃত্ব করে, আরও ছোটো ছোটো কিছু আছে তারাও একইভাবেই ভাবে। তো এখন আমার তো ছোটো ছোটো কতগুলো বাচ্চা হয়েছে, এই বাচ্চাগুলা বড় হয়েছে, বড় হওয়ার পরে তারা ভাবতেছে যে আমার একটা বট গাছ হইলে সমস্যা কি, আমি একটা বট গাছ করি, অসুবিধা কি, আমার তো একটা বট গাছ হইতে পারে। তো এই করে তারা ওই বড় গাছটা উপড়াই ফেললো, মানে উপড়াই ফেলার সাথে সাথে আশপাশ দিয়ে সবাই একটু আতঙ্কিত হলো, আরে আল্লাহ এরা তো নিজেদের গাছই ফেলাই দিচ্ছে, এখন কি হবে, এই গাছ তো ছাড়া ওরা বাঁচতে পারবে না। উপড়াই ফেলার সাথে সাথেই আমাদের একটা ছোট্ট নিম গাছ তৈরি হলো, পাতা সমৃদ্ধ সবুজ। এই নিম গাছের যে শীতল বাতাস, শীতল একটা পরিবেশ, যেটা আমার বাড়িকে শান্তিময় করে দিল। আমি তো খুশি হয়ে গেলাম, আমার হয়তো বট গাছের আশা পূরণ হয়নি, কিন্তু ওই মরা গাছের থেকে নিম গাছ তো পাইছি। এখন কথা হচ্ছে যে নিম গাছ হইলো, বাতাস হচ্ছে হালকা পাতলা, ভাল লাগতেছে, আমার ঘরবাড়ি পরিবেশ ঠিক হয়ে গেছে। এর মধ্যে তেলা পোকা, ছাড় পোকা, উমুক তুমুক, ইন্দুর বান্দর দিয়ে আবার ভর্তি, এগুলো পরিষ্কার করতে সময় লাগতেছে। আচ্ছা এগুলো পরিষ্কার করে নিলাম,
পরিষ্কার করে নিচ্ছি এইখান থেকে আশপাশ দিয়ে, কিন্তু আমার গালিগালাজ ঠিকই করতেছে, তুই তো বিশাল ভুল করেছিস রে ভাই, তোর মূল গাছ শুকনা গাছটাতে ফেলাই দিছিস, দিয়ে ছোটো একটা নিম গাছ নিয়ে আসিস, তুই কেমনে টিকবি, তুই তো টিকতে পারবি না। কিন্তু আমি তো খুশি, আমি তো দম নিতে পারতেছি না, গরমে মরতেছিলাম, আমার ছোট্ট নিম গাছ হয়েছে, এটাতে আমার ভালো লাগতেছে এখন, যেটা আমার ভালো একটা আমাকে ফ্রেশ এয়ার দিচ্ছে, বা নিম গাছে আমি তো সেটা নিয়ে খুশি। তারা তো আর ওটা বুঝতেছে না, তারা আমাকে অনবরত বোঝার চেষ্টা করছে, এবং তারা এটাও চেষ্টা করতেছে আমার ওই ইন্দুর বান্দুরে ভুলায় পালায় পড়ায় তেলাপোকাগুলারে, যে যাও ওদেরকে বলো যে তোমরা নিম গাছ কিন্তু পাবা না, তোমরা নিম গাছে হবে না, তোমরা মরে যাবা, হ্যান ত্যান মুখ তুমুক। এই অবস্থায় এখন আমার ছেলেগুলো বুঝতেছে যে এই নিম গাছ দিয়ে আমার হবে। এখন এই নিম গাছটারে যদি আমরা সবাই মিলে যত্ন করে বট গাছ বানাইতে পারি, তাইলে পরে কি হবে জানেন? ওই যে আশপাশ থেকে যারা মরা গাছের নিচে ছিল, ওরাই আপনার বট গাছের নিচে এসে দাঁড়াবে। আপনার জোর করে কারোর টেনে নিয়ে আসা লাগবে না, বা কারোর জায়গা দখল করা লাগবে না। আচ্ছা, সব বুঝলাম, তাহলে এখন আমার কি করার আছে, এখন আমি কি করতে পারি? সেটার জন্য বলবো যে আমার আরও একটা ভিডিও আছে, ওই ভিডিওটা প্রথম ভিডিও ছিল, ওই ভিডিওটা যদি একটু দেখেন হয়তো মেসেজটা ক্লিয়ার হবে আরও ভালোভাবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আমরা ইনশাল্লাহ একটা ভালো জায়গায় যাব ইনশাল্লাহ।